সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা ইনশাল্লাহ ভালো আছি। তো গত ক্লাসে আমি তড়িৎ রসায়ন বিষয়ে যে ফ্যারাডের প্রথম সূত্র এটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে ওই ফ্যারাডের প্রথম সূত্রকে কাজে লাগিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা করি। প্রথমেই দেখো যে আমরা একটা অঙ্ক লিখছিলাম এখানে যে ফেরাস সালফেট দ্রবণে 50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে। তো এই অঙ্কটা করতে যে আমরা ফ্যারাডের প্রথম সূত্র তোমাদের গত দিনে বলছিলাম যে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে জেড আইটি। এখানে ডাব্লিউ হলো অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ, জেড হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, টি হচ্ছে সময়। তাহলে এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা আসলে কি পরিমাণ ধাতু জমা হবে তোমরা নিশ্চয়ই জানো যে কি পরিমাণ ধাতু, তার মানে এখানে ডাব্লিউ মান বের করতে হবে। আর বাকি যে মানগুলো সেগুলো তো দেয়াই আছে। তোমরা দেখো যে আই হলো তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ, সেটা হলো 50 অ্যাম্পিয়ার, এখানে দেয়া আছে। টি ইকুয়াল হচ্ছে 10 মিনিট, এই মিনিটটাকে আমরা আসলে সেকেন্ডে নিয়ে আসবো। সেকেন্ড সমান হলো 600 সেকেন্ড। এখানে এই 600 সেকেন্ড আমরা বের করলাম। আর এখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কর মানটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে এখানে ফেরাস সালফেট বলতে এখানে তোমরা নিশ্চয়ই জানো যে আয়রনের যোজনী কিন্তু 2 এবং আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 55.85। সেক্ষেত্রে আমরা যদি জেড মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তার মানে আয়রনের পারমাণবিক ভর 55.85 ডিভাইডেড বাই 96500 গুণন এর যোজনী, মানে আয়রন এখানে যোজনী হচ্ছে 2। তাহলে আমরা এখানে জেড এর মান বসালাম, গুণন আই বলতে এখানে হলো 50 আর টি বলতে আমরা এখন এখানে জানি এখানে হলো 600। তাহলে আমরা সব মানগুলো আমরা বসে ফেললাম। তার মানে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে যে রেজাল্টটা পাবো সেটা হলো, তোমরা একটু দেখো যে 8.681 গ্রাম। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা 8.681 গ্রাম আমরা আসলে পাবো। এটাই হলো মানে ক্যাথোডে কি পরিমাণ যে ধাতু জমা হবে, তার মানে এখানে আয়রন কতটুকু জমা হবে ক্যাথোডে সেটার পরিমাণটা হলো 8.681। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। খুব সহজ, কোনো মানে শুধুমাত্র তোমাদের সমস্যা হতে পারে এখানে জেড এর মানটা কিভাবে মানে বসানো যায়। গতদিনে আমি এটা বলছিলাম যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করার নিয়ম হলো ওই ধাতুটার হলো পারমাণবিক ভর ডিভাইডেড বাই হলো 96500, যেটাকে 1 ফ্যারাডে বলা হয়, আর গুণন হলো যোজনী। যোজনী বলতে এখানে ফেরাস সালফেট, এখানে Ab2+, তোমরা নিচে জানো যে চার্জের পরিমাণ হলো 2, এই জন্য এখানে যোজনী আমরা এখানে 2 লিখছি। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে আমরা এইটা পেয়ে যাব। তাহলে এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এর পরের অঙ্ক আমরা চলে যাই। এখন দেখো যে আমরা এর পরের অঙ্কটা আগের অঙ্কটা হচ্ছে একটু ভিন্ন। 100 এখানে দেখো যে সিলভার নাইট্রেট দ্রবণে 160 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট চালনা করলে ক্যাথোডে কত টি, আগে ছিল ক্যাথোডে কি পরিমাণ সিলভার ধাতু জমা হবে, আর এখন বলা হচ্ছে ক্যাথোডে কত টি সিলভার পরমাণু জমা হবে। তাহলে আমরা এই টাইপের যদি অঙ্ক আসে তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে সূত্র আমরা জানি ডাব্লিউ ইকুয়াল হচ্ছে জেড আই টি, এটা আমরা জানি। এই সূত্র দিয়ে করবো। এখানে দেখো যে এখানে যেহেতু বলছে কতটি সিলভার পরমাণু জমা হবে, এখানে কিন্তু তোমার আই এর মান দেয়া আছে, টি এর মান দেয়া আছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তো আমরা বের করতেই পারবো, আর ডাব্লিউর মানটা কিন্তু দেয়া নেই এখানে। তাহলে আমরা আগে ডাব্লিউর মানটা আসলে বের করে নিব। উদ্দেশ্য হলো আমাদের ডাব্লিউর মান এখন বের করা, তারপরে আমরা কতটি সিলভার পরমাণু জমা হবে সেটা আমরা বের করবো। আমরা দেখো এখানে আই ইকুয়াল হচ্ছে 160 মিলি অ্যাম্পিয়ার, এটাকে বলে মিলি অ্যাম্পিয়ার। তাহলে মিলি অ্যাম্পিয়ারটাকে এম্পিয়ারে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে 1000 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, 10⁻³ অ্যাম্পিয়ার। এরপরে হচ্ছে টি ইকুয়াল হচ্ছে 40 মিনিট। 40 মিনিট বলতে তোমরা নিচে জানো যে 40 এর সঙ্গে 60 গুণ করবো, তার মানে হলো 2400 সেকেন্ড। ডাব্লিউ ইকুয়াল হচ্ছে 1, এই ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে 1। এখন তাহলে আমরা বা ডাব্লিউ ইকুয়াল জেড এর মান আগের মতোই। তাহলে জেড এর মান হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটাকে আমরা আগেই বললাম। তাহলে সিলভারের পারমাণবিক ভর হলো 108 বা 7.88, মানে 108 লেখা যায়। সেক্ষেত্রে 96500 গুণন
এখন এইখানে তার যোজনী সিলভার নাইট্রেট, তার তোমরা নিশ্চয়ই জানো যে সিলভারের এখানে চার্জের সংখ্যা হচ্ছে 1, তার মানে যোজনী তার 1 ইন্টু আই এর মান হলো দেখো যে 160 গুণন 10 ইনভার্স 3 গুণন আমরা এই যে টি এর মান এখন বসাবো। টি এর মান হলো 2400 সেকেন্ড, 2400। তার মানে আমরা আগের নিয়মে যে অঙ্কটা করলাম ওই নিয়মে আমরা করলাম। এখানে ক্যালকুলেশন করার পর একটা রেজাল্ট নিশ্চয়ই পাবো। সেই রেজাল্টটা যদি আমরা মানে লিখি ক্যালকুলেশন করে 0.429 এত গ্রাম, তাহলে আমরা ধরে নিলাম যে এখানে এটাকে ক্যালকুলেশন করে 0.429 গ্রাম, তার মানে এখানে কি পরিমাণ সিলভার ধাতু জমা হবে সেটা বের করলাম আমরা। এখন আমাদের বের করতে হবে কতটি সিলভার পরমাণু জমা হয়। তাহলে আমরা এই পর্যন্ত থাকলো। তারপরে এখন তোমরা নিচে দেখলাম যে ডাব্লুর মান কিন্তু আমরা 0.429 এই গ্রাম আমরা এটা পেলাম এখানে। এখন আমাদের বের করতে হবে কতটি সিলভার পরমাণু আছে। সেক্ষেত্রে আমাদের বের করা তোমরা নিশ্চয়ই জানো যে এসটিপিতে আমরা জানি যে এসটিপিতে 1 মোল যে কোনো পরমাণুর ক্ষেত্রে বা অণুর ক্ষেত্রে তার পরমাণু বা অণুর সংখ্যা হচ্ছে 6.02 × 10⁻23T। সেক্ষেত্রে 1 মোল সিলভার বলতে আমরা তাহলে নিশ্চয়ই বুঝি যে 108 গ্রাম। 1 মোল সিলভার মানে হলো 108 গ্রাম। তাহলে 108 গ্রাম সিলভার পরমাণুতে পরমাণুর সংখ্যা আমরা লিখি 6.02 × 10⁻23T। এটা ক্লিয়ার হল যে আসলে 1 মোল সিলভার মানে হলো 108 গ্রাম। যেহেতু আমাদের ডাব্লুর মান এত গ্রাম দেয়া আছে এই কারণে আমরা ঐকিক নিয়মে এটা করতে পারি। তো 108 গ্রাম সিলভার পরমাণুতে পরমাণুর সংখ্যা 6.02 × 10⁻23T। তাহলে 1 গ্রাম সিলভার পরমাণুতে পরমাণুর সংখ্যা হবে নিশ্চয়ই জানো যে 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই আমরা জানি যে 108। এরপরে অতএব আমাদের মান বেরোচ্ছে কত 0.429 এত গ্রাম সিলভারে জমা হবে কত, মানে কতটি সিলভার পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে এটা দ্বারা গুণ হবে 0.429, তাহলে এত টি। তোমরা নিচে জানো যে আমরা ঐকিক নিয়মে কিন্তু এটা করলাম। তাহলে এত গ্রামের মধ্যে কতটি আছে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো তোমরা একটু দেখে নাও 2.3 × 10⁻21T। 2.3 × 10⁻21T। তার মানে আমরা এই এত গ্রাম সিলভার পরমাণুতে পরমাণুর সংখ্যা আমরা পাবো হলো 2.3 × 10⁻23T। এভাবে বের করা যায়। আর এই ঐকিক নিয়মে আবার আমরা যদি শর্টকাট যদি বের করতে চাই তাহলে এভাবে করা যেতে পারে। যেমন n = n গুণন, তোমরা নিশ্চয়ই জানো যে এটা হলো মোট অনুসংখ্যা আর এখানে n আর এটা হলো na, এটা হলো অ্যাভোগাড্রোস নাম্বার। এটা হলো n এর মধ্যে অ্যাভোগাড্রোস নাম্বার। তোমাদের আমি পরিবেশ রসায়ন চ্যাপ্টার পড়াতে যে এই সম্পর্কটা করেছিলাম। তো n হলো মোট পরমাণুর সংখ্যা, n হলো মোল সংখ্যা আর na হলো অ্যাভোগাড্রোস নাম্বার, যেটা হলো অ্যাভোগাড্রোস সংখ্যা। তাহলে এই সূত্র দিয়েও আমরা কিন্তু আসলে করতে পারি। দেখো কিভাবে করা যায়। n এখানে W/m, নিশ্চয় জানো যে W/m গুণন হচ্ছে n, এইভাবে লেখা যায়। n = হচ্ছে W/m, মূল সংখ্যা বের করার নিয়ম। W বলতে এখানে আমরা বের করলাম 0.429 ডিভাইডেড বাই m বলতে সিলভারের যেহেতু 108 গ্রাম, আর na বলতে এখানে আমরা 6.02 × 10⁻23। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কিন্তু আগেটাই পাবো 2.3 × 10⁻21T। তাহলে আমরা দুই ভাবে করতে পারি। এক হলো ঐকিক নিয়মে বের করা যেতে পারে, আর দুই হলো এই সূত্র মানে এই সম্পর্কটা দিয়েও আমরা কিন্তু আসলে মোট পরমাণু সংখ্যা বের করতে পারি। n হলো মোট পরমাণু সংখ্যা, এটা হলো মোল সংখ্যা, এটা হলো অ্যাভোগাড্রোস নাম্বার। n = W/m, W এর মান বসাই দিলাম, m এর মান হলো সিলভারের পারমাণবিক উপর 108 আর na বলতে আমরা তো জানি যে 6.02 × 10⁻23। সেক্ষেত্রে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাব। আশা করি তোমরা নিশ্চয়ই এই অঙ্কটা বুঝতে পারছো।
আমরা এরপরে আরেকটা অঙ্ক আমরা করতে চাই। তোমরা দেখো, এখন দেখো যে আমরা এর পরের অঙ্কটা আমরা শুরু করতেছি। একটু আগের অঙ্ক হচ্ছে একটু অন্যরকম। আমরা দেখো যে কপার সালফেট দ্রবণের 2 এম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে, তার মানে আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে কতক্ষণ, মানে টাইমটা বের করতে বলতেছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বের করবো, তোমরা জানো যে ওই একই সূত্র দিয়ে আমরা আসলে করতে পারি। কারণ হলো যে আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে জেড আই টি, এখানে আমরা টি পাচ্ছি, তার মানে কতক্ষণ বিদ্যুৎ যখন চালনা করতে মানে বের করতে বলবে তখন আমরা এখান থেকে টিটা কিন্তু আসলে পেয়ে যাবো। তা সেক্ষেত্রে কি কি মান দেওয়া আছে সেগুলো একটু লিখে নিই। আর তোমরা নিচে জানো যে আই ইকুয়াল হচ্ছে 2 এম্পিয়ার, পরিমাণ ডাব্লুর মান দেওয়া আছে হলো 2.368 এত গ্রাম, আর আমার দরকার কি জেড এর মান দরকার। তো জেড এখানেও বের করা যেতে পারে, আমরা এখানেও সরাসরি বসাতে পারি, ওখান থেকেও বের করা যাবে। সেক্ষেত্রে জেড দেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিভাবে বের করা যায়, যেহেতু কপার সালফেট তার মানে কপারের পারমাণবিক ভর হচ্ছে তোমরা জানো যে 63.5 ডিভাইডেড বাই 96500 গুণন এখানে হলো কপারের যোজনী হচ্ছে 2। সেক্ষেত্রে আমরা যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 0.000329 এত, মানে যেহেতু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এর একক কিন্তু গ্রাম পার কুলম্ব, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক হচ্ছে গ্রাম পার কুলম্ব। আমরা গত দিনে কিন্তু এর এককটা নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক বের করা যায়, সেটি আমরা দেখছিলাম গত ক্লাসে। তো এখন এখান থেকে টি ইকুয়াল আমরা তাহলে জানি যে ডাব্লিউ বাই জেড আই। এখন দেখো তাহলে এখান থেকে টি সহজে বের হবে, তার মানে ডাব্লিউর মান ওখানে আমরা তো জানি যে 2.368 ডিভাইডেড বাই জেড এর মান আমরা পেয়ে গেছি 0.00329 ইন্টু আই বলতে এখানে 2 এম্পিয়ার, সেই 2 কিন্তু এখানে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 3598.78 সেকেন্ড। এটা আমরা পেয়ে যাব, সময়ের একক হলো সেকেন্ড, এখান থেকে আমরা সেকেন্ড পেয়ে যাব। তো এখান থেকে আমরা যদি মনে করি যে সেকেন্ড থেকে আমি মিনিটে আনতে চাই, সেক্ষেত্রে এটাকে আমরা 60 দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাব 59 মিনিট 98 সেকেন্ড। আচ্ছা, 98 সেকেন্ড আসলে এখানে হবে না, হয়তো মানে কোনো একটা সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা সরাসরি আমরা এটাও লিখতে পারি যে এত সেকেন্ডও অ্যান্সার হতে পারে। তোমরা এটা ক্যালকুলেশন করে নিবা, যদি মিনিটে আনতে চান তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে কিন্তু আসলে মিনিট সেকেন্ডে কনভার্ট করা যাবে। তাহলে এটা পর্যন্ত অ্যান্সার লিখলেও চলবে। তাহলে আমাদের যদি অঙ্ক এভাবে আসে যে কতক্ষণ চালনা করতে বলে, টাইমটা যদি বের করতে বলে, সেক্ষেত্রে এই সূত্রই ব্যবহার হবে। জাস্ট মানগুলো এইভাবে ক্যালকুলেশন করে তারপরে আমরা এখানে বসাই দেবো, দিয়েই আমরা আসলে এই অঙ্কটাকে সমাধান করতে পারি। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আমরা পরের অঙ্কতে চলে যাই। হ্যাঁ, এরপরে দেখো আমরা যে পরের অঙ্কটা কিভাবে আমরা করতে পারি। কোনো কোষে 0.2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ 50 মিনিট যাবৎ চালনার ফলে ক্যাথোডে 0.1978 গ্রাম কপার সঞ্চিত হয়। কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? তাহলে আমরা কিন্তু কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তোমরা নিশ্চয়ই জানো যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে বলা মানে ওখানে জেড এর মানটা আসলে বের করা। তো আমরা জানি যে সূত্র যে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে জেড আই টি। তাহলে এখান থেকে আমরা জেড এর মানটা আসলে বের করব। আগে দেখো যে কি কি দেয়া আছে, আমরা লিখে নিই। আই ইকুয়াল হচ্ছে 0.2 এম্পিয়ার, টি ইকুয়াল হচ্ছে 50 মিনিট, ইকুয়াল হচ্ছে 60 দ্বারা গুণ করে নিলাম, মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করে নিলাম। এরপরে আমাদের দেওয়া আছে ডাব্লিউর মান 0.1978 এত গ্রাম। তাহলে সব মান দেয়া থাকলো। তাহলে আমরা এখান থেকে তাহলে জেড এর মানটা কিভাবে বের করতে পারি দেখো। তাহলে ডাব্লিউ বাই আই টি, তার মানে জেড ইকুয়াল হচ্ছে ডাব্লিউ বাই আই টি। তাহলে এখানে ডাব্লিউর মানটা আমরা পেয়ে গেছি 0.1978 ডিভাইডেড বাই আই, এখানের মান আমরা পেয়ে গেছি 0.2 ইন্টু টি এর মান আমরা পেয়ে গেছি হলো 3000। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি
তাহলে আমরা একটা মান পেয়ে যাব। সেই মানটা হলো 0.003296 এত গ্রাম পার কুলম্ব। তোমরা নিচে জানো যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক হচ্ছে গ্রাম পার কুলম্ব, সেখান থেকে তার মানে এখানে এম্পিয়ার আর এখানে সেকেন্ড, এম্পিয়ার গুণন সেকেন্ড মানে হলো কুলম্ব, সেটাকে উপরে নিয়ে গেলে পার কুলম্ব হয়, আর এখানে তো গ্রাম থেকেই গেল, তাহলে সেইভাবে কিন্তু আসলে গ্রাম পার কুলম্ব এসে যায়। তাহলে আমরা জেড এর মান আসলে এখানে পেয়ে গেলাম। এটাকে যদি তোমরা আবার এইভাবে রাখতে পারেন এটাও অ্যান্সার হবে। আবার যদি মনে করেন না এটাকে আমি একটু ছোট করে নেব, তাহলে আমরা লিখতে পারি 3.296 ইন্টু 10⁴ গ্রাম পার কুলম্ব। আমরা এভাবে করতে পারি। এখানে দশমিকটা এখানে দিলে এখানে 4 বার বেড়ে যাবে, মানে এদিকে কমায় নেওয়া মানে ওদিকে 10 ইনভার্স তার মানে এদিকে বেশি করে নেওয়া মানে ওদিকে কমে যাওয়া, তার মানে 3.296 ইন্টু 10⁴ গ্রাম পার কুলম্ব। তাহলে আমরা কিভাবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এই সূত্র দিয়ে আমরা করতে পারি সেটা কিন্তু আমরা করে ফেললাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই তড়িৎ রাসায়নিক মানে তড়িৎ রসায়নের চ্যাপ্টারের যে ফ্যারাডের যে প্রথম সূত্র আমরা গত ক্লাসে আমরা করছিলাম, সেই সূত্রকে কাজে লাগিয়ে আমরা আসলে অঙ্কগুলো বা মানে একটা গাণিতিক মানে সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় আমরা 4টা নিয়মের এখানে আমরা দেখলাম। 4টা নিয়মের অঙ্কগুলো কিভাবে করা যায়, তোমরা এগুলো যদি একটু ভালো করে ফলো করো তাহলে এই অনুযায়ী তোমরা কিন্তু নিজেরাই বাসায় অঙ্কগুলো করতে পারো। আশা করি তোমরা সুন্দর বুঝতে পারছো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।